চলুন সোজা চলে যাই প্রাচীন গ্রিসে, এক দারুণ শক্তিশালী চিন্তার জগতে। আজ আমরা অ্যারিস্টটলের ডিডাকটিভ রিজনিং বা অবরোহী যুক্তি নিয়ে কথা বলবো। ভাবা যায় এমন একটা সিস্টেম যা হাজার হাজার বছর ধরে পশ্চিমা চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে এসেছে। চলুন এই লজিক মেশিনের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারটা কি। একবার স্ক্রিনের দিকে তাকানো যাক। এখানে দুটো যুক্তি আছে। প্রথমটা বলছে সব মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, সুতরাং সক্রেটিস মরণশীল। বেশ যুক্তিসঙ্গত, তাই না? কিন্তু দ্বিতীয়টা দেখুন, সব পাহারাদার কুকুর নাকি ভালো দার্শনিক। ফিডো একটা পাহারাদার কুকুর, সুতরাং ফিডো একজন ভালো দার্শনিক। ব্যাপারটা কেমন যেন উদ্ভট শোনাচ্ছে, তাই না? কিন্তু অবাক করা ব্যাপার হল এই দুটো যুক্তির মধ্যে একটা দারুণ মিল আছে। সেটা কি বলতে পারবেন? উত্তরটা হল এদের দুজনেরই লজিক্যাল স্ট্রাকচার বা গঠন একদম এক। এটাই হলো লজিকের মূল খেলা। মানে লজিক এটা দেখে না যে কথাটা সত্যি না মিথ্যে। লজিক শুধু দেখে যুক্তির কাঠামোটা বা ফর্মটা ঠিক আছে কিনা। এই জিনিসটাকেই বলা হয় ডিডাকটিভ লজিক বা অবরোহী যুক্তি। ভাবুন তো, এটা একটা মেশিনের মতো, একটা ট্রুথ মেশিন। আপনি যদি মেশিনের ভেতরে সত্যি ইনপুট দেন, মানে সত্যি প্রেমিস বা যুক্তি বাক্য ঢুকান, তাহলে গ্যারান্টি যে আউটপুট বা সিদ্ধান্তটা বেরোবে সেটাও সত্যি হবে। আচ্ছা, তাহলে এই মেশিনের তো কিছু নিয়মকানুন থাকবে, তাই না? চলুন দুটো খুব গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই। ভ্যালিড বা বৈধ যুক্তি আর সাউন্ড বা যথার্থ যুক্তি। সোজা কথায়, একটা হলো মেশিনটার ডিজাইন ঠিক আছে কিনা, আর অন্যটা হলো মেশিনে যে কাঁচামাল দেওয়া হচ্ছে সেটা খাঁটি কিনা। একটা ভ্যালিড বা বৈধ যুক্তি মানে হলো সেটার কাঠামোটা একেবারে নিখুঁত, মানে ডিজাইনটা পারফেক্ট। এর মানে কি? এর মানে হলো যদি এর ভেতরের কথাগুলো, মানে প্রেমিসগুলো সত্যি হয়, তাহলে এর থেকে যে সিদ্ধান্ত বা কনক্লুশন আসবে সেটা কোনোভাবেই মিথ্যে হতে পারে না। আবারও বলছি, এখানে কিন্তু কথার বিষয়বস্তু নয়, গঠনটাই আসল। কিন্তু যদি মেশিনের ডিজাইনটাই ভুল থাকে, মানে একটা ভাঙা কাঠামো বা ইনভ্যালিড যুক্তি দেখতে কেমন হয়? চলুন একটা উদাহরণ দেখি। এই যুক্তিটা একবার দেখুন। সব পাহারাদার কুকুর নাকি ভালো দার্শনিক। আচ্ছা, মেনে নিলাম, জেমসও একজন ভালো দার্শনিক। বেশ, তাহলে সিদ্ধান্ত হলো জেমস একটা পাহারাদার কুকুর। এটা তো কোনোভাবেই ঠিক মনে হচ্ছে না, তাই না? যদিও আমরা ধরে নিচ্ছি যে প্রথম দুটো কথা সত্যি, তোরও সিদ্ধান্তটা ভুল। কারণটা কি? কারণ এর কাঠামোতেই গণ্ডগোল। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই একই ভুল কাঠামো ব্যবহার করি, কিন্তু এবার সত্যি কথা দিয়ে। যেমন, সব মানুষই প্রাণী, ঠিক, আবার একটা বিড়ালও তো একটা প্রাণী, এটাও ঠিক। তাহলে এই কাঠামো অনুযায়ী সিদ্ধান্ত কি হবে? বিড়ালটা একজন মানুষ। দেখুন, দুটো সত্যি কথা থেকে আমরা একটা পুরোপুরি মিথ্যে সিদ্ধান্তে চলে এলাম। এটাই প্রমাণ করে যে যুক্তির কাঠামোটা আসলে ভাঙা। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? খুব সহজ। একটা ভ্যালিড যুক্তির কাঠামোটা নিখুঁত, আর একটা সাউন্ড যুক্তি হতে গেলে দুটো শর্ত পূরণ করতে হয়। এক, তার কাঠামোটা ভ্যালিড হতে হবে, আর দুই, তার ভেতরের সব কথাগুলো সত্যি হতে হবে। একেবারে শুরুতে যে সক্রেটিসের উদাহরণটা দেখেছিলাম, ওটা ছিল একটা সাউন্ড আর্গুমেন্ট, কারণ ওর কাঠামোও ঠিক ছিল আর ভেতরের কথাগুলোও সত্যি ছিল। অ্যারিস্টটল কিন্তু এই দারুণ লজিক মেশিনটা শুধু কাগজ কলমের তর্কের জন্য বানাননি, না, তিনি এটাকে একটা বিশাল কাজে লাগাতে চেয়েছিলেন, জ্ঞান অর্জনের একটা পুরো সিস্টেম তৈরি করার জন্য। চলুন দেখি কিভাবে তিনি এই যুক্তি দিয়ে একেবারে নিশ্চিত জ্ঞান তৈরির একটা ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন। অ্যারিস্টটলের কাছে আসল জ্ঞান বা সাইন্টিয়া ছিল এমন কিছু যা একদম অপরিহার্য, মানে যেটা বদলানো সম্ভবই না। এর প্রমাণ হতে হবে জ্যামিতির মতো, একেবারে অকাট্য। তিনি আসলে এমন একটা সিস্টেম খুঁজছিলেন যেটা দিয়ে প্রকৃতির নিয়মগুলোকে অঙ্কের মতোই নিশ্চিতভাবে প্রমাণ করা যাবে। তো এই জ্ঞান অর্জনের জন্য তিনি 3টে ধাপের কথা বলেছিলেন। স্টেপ 1, কিছু ফার্স্ট প্রিন্সিপল বা মৌলিক সত্য খুঁজে বের করতে হবে যেগুলো নিজেরাই প্রমাণিত। স্টেপ 2, এই মৌলিক সত্যগুলোকে ডিডাকটিভ যুক্তির প্রেমিস বা ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে। আর ফাইনালি স্টেপ 3, ওই যুক্তির মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে কেন একটা ঘটনা ঠিক ওভাবেই ঘটতে বাধ্য, অন্য কোনোভাবে নয়। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে ফার্স্ট প্রিন্সিপল বা মৌলিক সত্য, এগুলো আসবে কোথা থেকে? অ্যারিস্টটলের উত্তর ছিল আমাদের ইন্টেলেকচুয়াল ইনটিউশন বা বৌদ্ধিক সজ্ঞা থেকে। তিনি ভাবতেন কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করলেই আমরা সেটার আসল প্রকৃতি আর উদ্দেশ্যটা সরাসরি বুঝতে পারি। এর জন্য কোনো ল্যাবরেটরি বা পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। অ্যারিস্টটলের এই পুরো সিস্টেমটা শুনতে কিন্তু দারুণ লাগছে, একদম নিখুঁত। কিন্তু এর ভেতরে একটা বড় সমস্যা লুকিয়েছিল। ভাবুন তো, একটা মেশিন যেটা সত্যকে ধরে রাখে, সেটার আবার সমস্যা কি হতে পারে?
চলুন এবার খুঁজে বের করি কেন এই নিখুঁত দেখতে মেশিনটা আসলে নতুন কিছু আবিষ্কার করতে পারে না। তো কি সেই সমস্যা? এই সিস্টেমটা এত শক্তিশালী, সত্যকে রক্ষা করে, তাহলে গণ্ডগোলটা ঠিক কোথায়? আসল সমস্যাটা লুকিয়ে আছে এই একটা লাইনে। একটা ডিডাকটিভ যুক্তির যে সিদ্ধান্ত বা কনক্লুশন, সেটা তার প্রেমিস বা ভিত্তিবাক্যগুলোর মধ্যেই যা বলা আছে তার থেকে এক চুলও বেশি কিছু বলতে পারে না। আরও সহজ করে বললে ব্যাপারটা দাঁড়ায় এই রকম: এই সিস্টেমটা নতুন কোনো জ্ঞান তৈরি করে না, এটা শুধু আপনার পুরনো জ্ঞানকেই একটা নতুন প্যাকেটে ভরে দেয়। মানে যা আপনি আগে থেকেই জানেন সেটাকেই শুধু গুছিয়ে আপনার সামনে রাখে। সেই পুরনো উদাহরণটাতেই ফেরা যাক। ধরুন, আমরা জানি যে সব মানুষ মরণশীল, আর এটাও জানি যে আমি একজন মানুষ। তাহলে সিদ্ধান্ত কি? আমি মরণশীল। এটা 100% সত্যি। কিন্তু এটা কি কোনো নতুন তথ্য? একদমই না। এই কথাটা তো প্রথম দুটো বাক্যের মধ্যেই লুকানো ছিল। ডিডাকশন শুরু লুকিয়ে থাকা কথাটাকে স্পষ্ট করে সামনে এনেছে এইটুকুই। তাহলে জ্ঞান বাড়বে কি করে? অ্যারিস্টটলের পথে হেঁটে, নাকি অন্য কোনো রাস্তা আছে? চলুন এবার দেখি অ্যারিস্টটলের পদ্ধতির সাথে আধুনিক জ্ঞান অর্জনের পথের পার্থক্যটা কোথায়। একদিকে যুক্তি, অন্যদিকে পর্যবেক্ষণ। আধুনিক বিজ্ঞান কিন্তু অন্যভাবে ভাবে। ধরুন, আমরা জানতে চাই যে মেটাল বা ধাতুকে গরম করলে সেটা বাড়ে কি না। আমাদের কি করা উচিত? অ্যারিস্টটলের মতো করে কোনো মৌলিক নীতি থেকে যুক্তি সাজানো? একেবারেই না। আধুনিক বিজ্ঞানের উত্তর খুব সোজা। যাও, নিজের চোখে দেখো, এক্সপেরিমেন্ট করো, তথ্য জোগাড় করো। অ্যারিস্টটলের সিস্টেমে এই হাতে কলমে পরীক্ষা করা বা অভিজ্ঞতা অর্জনের জায়গাটা প্রায় ছিলই না। স্ক্রিনে দেখুন, জ্ঞান অর্জনের দুটো পথের দারুণ একটা তুলনা দেওয়া আছে। অ্যারিস্টটলের বিজ্ঞান শুরু করে একটা বড়, সার্বজনীন প্রথম নীতি দিয়ে, আর সেখান থেকে ডিডিউস করে নিচে নামে। এটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। আর আধুনিক পদ্ধতি ঠিক তার উল্টো। এটা ছোট ছোট নির্দিষ্ট পর্যবেক্ষণ থেকে শুরু করে আর সেগুলোকে মিলিয়ে একটা সাধারণ তত্ত্ব তৈরি করে। এটা হলো বটম আপ অ্যাপ্রোচ। তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা নিজেদের জীবনে যা কিছুকে জ্ঞান বলে মনে করি, তার কতটা আসলে পুরনো কোনো ধারণা থেকে আসা যৌক্তিক সিদ্ধান্ত, আর কতটা এই পৃথিবীকে নতুন করে নিজের চোখে দেখার ফল? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার, তাই না?